শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনরা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর একটা সকালের শুরু। এই সকালে যদি আমরা বলি যে সবারে বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না, আছে তোর যাহা ভালো ফুলের মতো দে বিলায়, তাহলে কিন্তু খারাপ হয় না। কিন্তু ফুলের মতো একজন মানুষ আমাদের পাশে আছে, সাকি, তার কাছে চলে যাচ্ছি। সাকি, চমৎকার, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তুমি? একদমই ভালো আছি। যথারীতি যেটা হয়, তুমি থাকলে বা রাঙা সকালের সেট থাকলে, সবকিছু থাকলে কেমন যেন ভালো হয়ে যায়, এবং বিশেষ করে যখন বিশেষ মানুষরা থাকেন আমাদের সঙ্গে, তাই না? চলো দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর A.K.M. আজিজুল হক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আজকের রাঙা সকাল থেকে আমরা আসলে অনেক কিছু শিখবো আপনার কাছ থেকেই। স্যার, একদমই শুরুতে যদি একটা প্রশ্ন করি যে মানুষের জীবনের দর্শন যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় মানুষের হিত করার জন্যই তাদের একটা প্রচেষ্টা থাকে, এবং সুঅভ্যাসগুলো একই সাথে চর্চা হয়। যেমন আমরা জানি যে আপনি প্রতিদিনই কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, এবং আরো অনেক সুঅভ্যাসের চর্চা করেন। এই যে জীবনের দর্শন, এটা আসলে কিভাবে দেখেন? এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার বাবার কাছ থেকেই আমার এই শিক্ষা গ্রহণ। যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি দেখতাম যে আমার বাবা কোনো সময় নামাজ মসজিদে গিয়ে পড়তেন 5 ওয়াক্ত, এবং আমাদের বাসাটা মণিপুরি পাড়ায়, সেটা মসজিদের কাছেই ছিল। এবং আমার বাবা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করে তারপরে মর্নিং ওয়াক করতে যেতেন। ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েই আমার এই জীবনের এই অবস্থায় এসে পৌঁছেছি। চমৎকার চমৎকার। যেহেতু বাবার কথা আসলো না, একেবারে শৈশবটা নিয়েই জানবো স্যার। আমরা যতটুকু জেনেছি ফার্মগেট, ঢাকার ফার্মগেটে আপনার জন্ম, সেই মণিপুরি পাড়ায়। পরিবারটা কেমন ছিল, শৈশবটা কেমন ছিল, সবকিছু মিলে? আমরা মণিপুরি পাড়ায় থাকতাম নিজেদের বাড়িতে, এখনো আছে ওই বাসা। জি। আমার বাবা মা, আমি বাবা মার প্রথম সন্তান। তারপরে আরেক ছোট ভাই ছিল। আমার 4 বোন আছে। আচ্ছা। আমার 6 জনের মধ্যে 3 জন মারা গেছেন। খুবই 2 বোন, 1 ভাই। ভাইটা একদম ছোট বয়সে মারা গেছেন। সেটা হচ্ছে আপনার যখন আমার 5 বছর বয়স, তার তখন 3.5 বছর বয়স। আচ্ছা। আমরা বাড়িতে গিয়েছিলাম চাচার সাথে, মা, আমি এবং আমার ছোট ভাই। আচ্ছা। বাড়িতে গিয়ে এসে মারা যায়। জ্বর হইলো, জ্বরের পরে আমি ডাক্তার হওয়ার পরে জানতে পারলাম, আমি বুঝতে পারলাম যে সে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনি ডিজিজ, যেটা অ্যাকিউট কিডনি ডিজিজে মারা গেছে। আচ্ছা। কারণ তার একদম প্রস্রাব হতোই না, ইউরিনেশন হতোই না, হইলেও 2-1 ফোঁটা লাল রক্তের মতো, যেটা দ্যাট ইন্ডিকেটস দ্যাট he was suffering at that time from acute glomerulonephritis. খুবই দুঃখজনক বিষয়টা। যাই হোক, তারপরে এই তো জীবন। আমরা তখন 1 ভাই 4 বোন, পরে 4 বোন হয়েছে, এই নিয়ে চলছে আর কি। তার মধ্যে আবার 2 বোন ইদানিং মারা গেছেন। স্যার, এই জায়গাতে একটু জানতে চাইবো, সাকিও নিশ্চয়ই একইভাবে জানতে চাইছে এখন, সেটা হচ্ছে এই যে ছোট ভাই আপনার 5 বছর বয়সে মারা গেল, ছোট বয়সে, এত বড় 3.5 বছর বয়সে, আপনার বয়স 5 বছর ছিল। এই যে আপনার 5 বছর বয়সে ছোট ভাইটা মারা গেল, এটা আপনার ওই সময় কিভাবে প্রভাব ফেলেছিল? ওই রকম সময়ে যখন ঢাকায় চলে আসলাম, জি, আসার পরে আমাদের গেটে 2টা কামিনী ফুল গাছ ছিল, যেটা আমার মনে আছে, আম্মা বলতেন আর কি পরবর্তীতে। আমি ওই কামিনী গাছের সামনে বসে, গেটের সামনে বসে বলতাম যে, কামিনী গাছ 2টা, তোমরা আছো 2 জন ঠিকই, কিন্তু আমরা 2 জন ছিলাম, কিন্তু একজন নাই, একজন চলে গেছে। একদম ইমোশনাল করে দিলেন স্যার। একদমই একদমই। এবং শিশু মনেও যে বিভিন্ন রকম প্রভাব ফেলে, এটা আসলে শিশুরা তো বলতে পারে না, কিন্তু তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে বোঝা যায়। এবং আমার মনে হয়, জি স্যার, আমরা বুঝতে পারছি এই ইমোশন আসলে আমাদের কম বেশি সবার জীবনেই আছে, যারা আমরা কাছের মানুষদেরকে হারাই, এবং সেই পরিবারের যদি শিশু থাকে, আসলে এরকম প্রভাব আমার মনে হয়
অনেকেই পরিচিত এরকম প্রভাবের সঙ্গে। স্যার নিশ্চয়ই সেটা কাটিয়ে উঠেছেন আপনারা, বা উঠতে সময় লেগেছে, কিন্তু প্রিয়জন হারানোর সেই ব্যথা আসলে কখনোই ঘোচাবার নয়, সেটা আসলে কখনো ঘুচে যায় না, এই ক্ষত নিয়েই আমাদেরকে চলতে হয়। সেই জায়গা থেকে কি আপনি একটু শান্ত স্বভাবের হয়ে গেলেন, এরকম কি বিষয়টা ছিল, নাকি আপনি বরাবরই একটু কখনো অশান্ত ছিলাম না। আচ্ছা, একটু শান্ত প্রকৃতির মানুষ ছিলেন আপনি? কিন্তু একটু সেন্টিমেন্টাল ছিলাম আর কি, কিন্তু সেন্টিমেন্টটা ক্ষণিকের জন্য। ধরেন 2-3 ঘন্টা একজনের উপরে রাগ করতাম, রাগ করলে 2-3 ঘন্টা থাকতো বা 4-5 ঘন্টা থাকতো, তারপরে আবার চলে যেত। তার মানে আপনি খুব সুন্দর মনের মানুষ ছিলেন, এটা বোঝা যাচ্ছে। জি জি, এখনো রাগ করলে কারোর উপরে রাগটা থাকে কিছুক্ষণ, আবার সাথে সাথে আবার চলে যায় কিছুক্ষণ পরে, এই আর কি। আপনি কি করতেন, মানে ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা এত চলতো? খেলাধুলা করতাম আচ্ছা, অবশ্যই। কেমন লাগতো খেলাধুলা করতে? খেলাধুলা ক্রিকেট, ফুটবল দুইটাই খেলতাম, এবং খেলা দেখতে যেতাম। জি, বাহ। ঢাকা স্টেডিয়ামে দেখতে যেতাম খেলা, ফুটবল খেলা। পরিবারের গল্প যেহেতু শুনছিলাম স্যার, আমরা যতদূর জেনেছি যে আপনার বাবা সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানি পিরিয়ড এবং বাংলাদেশ, মানে 3টা সময়কে পরিভ্রমণ করেছেন তার জীবন দশায়। একটু তার প্রভাব আপনার জীবনের ছোটবেলায়, শৈশবে কেমন ছিল সেটা শুনে আমরা পরবর্তী যেমন ছোটবেলায় মানে আমি যখন ইন্টার্নি করি তখনও আমার বাবার হাতে, বাবার কাছে মার খেয়েছি। আচ্ছা, ডাক্তার হয়ে যাওয়ার পরে বাবা খুব শাসন করতেন। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হতো, এটা ম্যান্ডেটরি ছিল। যেদিন দেরি করতাম সেদিনই গালি খেতে হতো, বা গালি খেতে হতো, এবং মাঝে মাঝে মারও দিতেন, যেটা আমার জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ ছিল। কারণ পাড়ায় যখন থাকতাম, বন্ধু বান্ধব ছিল, আমরা খুব মিশুক ছিলাম, এবং আমাদের একটা বিশাল একটা পরিধি ছিল বন্ধুদের, অনেক বন্ধু ছিল, সবার সাথে মিশতাম, ঘোরাফেরা করতাম, খেলাধুলা করতাম। এইগুলি নিয়েই আর কি। অনেক যেন সন্ধ্যার একটু মাঝে মাঝে দেরি হয়ে গেলে বেশ শাসন করতেন। মাগরিবের আগেই বাসায় ফিরতে হতো, এটাই আর কি। এবং এই যে শাসনটা, এই শাসনটা আজকের এই পর্যায়ে আসতে আমাকে বেশ সাহায্য করে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। এবং মা খুব ভালোবাসতেন, বাবা শাসন করতেন, মা সেই সাথে আদর করতেন। যেমন একবার খুব অতিরিক্ত শাসন করে ফেলেছে, আমি ভয়ে টিনের চালের উপরে গিয়ে বসেছিলাম, ঘরের টিনের চালের উপরে। আম্মা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে আমি টিনের চালের উপরে, পরে ওইখান থেকে নামায় নিয়ে আইসা তারপরে খাওয়াইলো রাত্রে, এই আর কি। এইভাবে জীবনটা চলে গেছে, এবং যার ফলশ্রুতিতে আমি আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। বাবা শাসন না থাকলে শাসন আমি অবদানের জন্য চলে যেতাম। জি, আমাদের আজকের এই অবস্থান। স্যার, আমরা একটু ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর আবারও গল্পে ফিরতে চাই। জি, অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য প্রশাসন এবং পেশাজীবী নেতৃত্বে একটি সুপ্রতিষ্ঠিত নাম। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে শিবপুর ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে সহকারী এবং সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা, চিকিৎসা সেবা ও গবেষণায় যুক্ত হন এবং 2001 থেকে 2006 মেয়াদে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে দায়িত্ব পালনের পর 2006 সালে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2008 সালের শেষে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে যোগ দেন। তার কর্মজীবনে 8টি গবেষণা লব্ধ প্রবন্ধ প্রকাশিত হয় এবং 2014 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পেশাজীবী নেতৃত্বে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, মহাসচিব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আবারও চলে যাই তার কাছে।
স্যার আমরা একটু শৈশবটা নিয়ে শুনছিলাম, আসলে প্রত্যেকের জীবনে এই শৈশবটা ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই শৈশব ঘিরেই আসলে তার পরবর্তী জীবনের যে লক্ষ্যটা সেটা আসলে স্থির হয়। একটু জানি যে এই যে খেলাধুলার কথা বলছিলেন, পড়াশোনা, বাবা মার শাসন, কোনো এইম ছিল কিনা, বাবা মা কোনো কিছু চাইতেন কিনা, বিশেষ করে এই যে ছোটবেলায় যে একটা হারানোর ব্যথা? আমি যেন ডাক্তার হই, জি, এবং এটা ওনার একদম অ্যাডামেন্ট ছিলেন যেন আমি যেভাবে হই ডাক্তার যেন হতে পারি, এবং সেটাই আমাকে, আমিও সেইভাবেই গড়ে উঠেছি এবং ডাক্তার আলটিমেটলি ওনার, আল্লাহ তাআলা ওনার কথা শুনেছেন, সেই জন্য আমি ডাক্তার হতে পেরেছি। স্যার আমরা আমাদের এই প্রোগ্রামে অনেক অতিথির মুখেই শুনেছি যে একজন সফল মানুষ হওয়ার পিছনে অনেকগুলো মানুষের প্রভাব থাকে, এবং একটি শিশু বা কিশোর বড় হওয়ার জন্য পুরো একটা গ্রাম লাগে। চমৎকার সুন্দর সুন্দর কথা আমরা সবসময় শুনি। আপনার এলাকার ভূমিকা আপনার জীবনে কতখানি ছিল? আমার এলাকায় আমাকে সবাই ভালো জানতেন। আচ্ছা, আমার আব্বার ছোট মামা, যাকে আমরা দাদা হিসাবেই চিনি, কারণ আমার আপন দাদা দাদি নানা নানি আমার জন্মের আগেই মারা গেছেন আচ্ছা, ওনারা। আচ্ছা, ওনাকে আমার বয়স যখন আমরা বুঝতে শিখছি ওনাকেই দাদা হিসাবে জানি। ওনার একটা বিরাট ব্লেসিং ছিল আমাদের উপরে, আমার উপরে, এবং আমাদের ফ্যামিলির উপরে। আর আব্বা আম্মার তো ব্লেসিং ছিল অবশ্যই অবশ্যই। এই শৈশব আর কি। কৈশোরে স্যার আরো একটি বিষয় লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে আপনি ভীষণ সাংগঠনিক ছিলেন। আশেপাশের ছেলে মেয়েদেরকে নিয়ে এক জায়গায় করে অনেক ধরনের খেলাধুলা বা একটা সংগঠন গড়ে তোলা, এই বিষয়গুলো ছিল আপনার মধ্যে। কিভাবে এটা হলো? এটা ধরেন এটা জন্মগত আমি মনে করি, কারণ হচ্ছে যে একটা মানুষ হঠাৎ করে সাংগঠনিক হতে পারে না যদি তার ভিতরে ওই ধরনের জিনিস আল্লাহ তাআলার তরফ থেকে যদি না আসে। অবশ্যই। এবং যার ফলে আমি ছোটবেলা থেকেই যখন মণিপুর পাড়ায় ছিলাম, এই যে ক্রিকেট ক্লাব, তারপরে ফুটবল ক্লাব, এগুলি অর্গানাইজ করতাম, নিজেও খেলতাম, অর্গানাইজও করতাম। আচ্ছা। এবং আমাদের একটা শিল্পী গোষ্ঠী ছিল, আমাদের পাড়ার ছেলেরা, আমার বন্ধু বান্ধবরা অনেকেই সুন্দর সুন্দর গান গেতে পারতেন। আচ্ছা, আচ্ছা। তা তাদেরকে নিয়ে একটা শিল্প গোষ্ঠীও আমরা তৈরি করেছিলাম। ওইটার ম্যানেজমেন্টের পুরো দায়িত্বে আমি ছিলাম। আমি কিন্তু গান করতে পারি না বা কোনো গিটারিস্টও না, তবলচিও না, কিন্তু আমার সাংগঠনিক ভাবে ওইটাকে অর্গানাইজ করেছিলাম এবং আমরা অনেকগুলি অনুষ্ঠানও করেছিলাম। ওই শিল্প গোষ্ঠীর নাম ছিল গুঞ্জরণ শিল্পী গোষ্ঠী। এই সেই হিসাবে আমরা ধরেন এর থেকে পরে যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখনও এই কন্টিনিউশনটা চলে আসে আর কি। আচ্ছা, ওই মানুষের সাথে, আমার সহপাঠীদের সাথে বা সিনিয়র জুনিয়রদের সাথে মিশতে ভালো লাগতো। তারা খুব পছন্দ করতো আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, যার ফলে ওই ক্লাস পিকনিক করতাম। তারপরে কলেজে, তারপরে ছাত্র কল্যাণ সংসদ আসলো, ছাত্র কল্যাণ সংসদ, ওই কল্যাণ সংসদে সবাই মিলে আমাকে ইলেক্টেড করলেন। এইভাবে আর কি শুরু, আর দিয়ে গেছেন এবং এখন পর্যন্ত আপনি দিচ্ছেন স্যার। আর স্কুল জীবনে, কলেজ জীবনে, মেডিকেল কলেজে যাওয়ার আগে ধরেন তখন তো এই আওয়ামী সরকারের, আওয়ামী লীগ ছিলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন, তখন তো সবাই 70 ভোট দিছি আমরা ওই রাজধানী উন্নয়ন স্কুলে, এবং 73 ভোট দিছি। কিন্তু এরপরে যে আমরা 3 বন্ধু বেড়াইতে গিয়েছিলাম, বর্তমান যেটা ফরিদপুর ভেঙে শরীয়তপুর হয়েছে, ওই শরীয়তপুরে আমার ওই বন্ধুর মণিপুরি পাড়াই থাকে, তার বোনের শ্বশুর বাড়ি। আচ্ছা। বেশ নাম করা লোক ওইখানকার, আমি ওনাদের নাম বলতে চাচ্ছি না। ওনাদের বাড়িতে গেছিলাম, তারপর ওইখান থেকে আমরা চিটাং যাব, চাঁদপুর স্টেশনে গেলাম। যাওয়ার পরে চাঁদপুর স্টেশনে ট্রেনে উঠলাম আমরা, ঢাকা থেকে এই স্টুডেন্ট পাস, তখন স্টুডেন্ট পাস ছিল, স্টুডেন্ট পাস নিয়ে গেলাম। তো রক্ষী বাহিনী তখন ওইখানে ওই ট্রেনে করে আর কি, চেক করে। চেকিং গিয়ে আমাদের যে স্টুডেন্ট পাস দেখে তারা, কাগজের মতো ছিল আর কি, আপনাদের এরকম কাগজের মতো স্টুডেন্ট পাস, তারা টিকিট মনে করে যে ছোট ছোট টিকিট, ওরা বুঝতে পারেনি, ওরা আমাদেরকে খুব হেনস্থা করে এবং আবার ব্যাক করে আবার
চাঁদপুর স্টেশনে নিয়ে আসে। আচ্ছা, কারণ ওদের যে লিডার মানে ওই যে ক্যাপ্টেন লেভেলের যারা, তারা দেখা তারপরে খুব হতাশা, মানে খুব সরি বলে আর কি। এই যে রক্ষী বাহিনী বা ওই সরকারের উপরে যে বিতৃষ্ণা সৃষ্টি হলো, তারপর থেকে এইখান থেকে চলে আসে আর কি অন্যদিকে। আচ্ছা, তখন জাসদের প্রতি একটা ফিলিংস সৃষ্টি হয়, এবং ভালো ভালো লোকেরা, আচ্ছা, সবাই ভালো ভালো ছাত্ররা, ভালো ভালো যারা সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত, তারা তখন জাসদের দিকে ধাবিত হয়। আচ্ছা। এইভাবে এবং আমার সেইভাবে রাজনৈতিক আপনিও জীবনটা রাজনীতির সঙ্গে জি শুরু। স্যার যুক্ত হয়েছেন। আমরা সেই প্রসঙ্গে পড়াশোনার একটু- সাথে সাথে এইভাবেই রাজনীতির সাথে যুক্ত হই। জি জি পড়াশোনার কথা বলছিলেন সাকি, এখানে একটা বিষয় আমার সবসময় মাথায় কাজ করে যে যারা ক্লাসে 1, 2, 3 রোল হয় তাদেরকেই সাধারণত ধরা হয় যে এরা ডাক্তার হবে। এটা কি তুমিও তোমার সময় লক্ষ্য করেছো? আমার ক্লাসে? সময় হ্যাঁ, এগুলো সব বরাবরই ছিল, আমার মনে হয় ছিল। এখনো আছে। মেরিটোরিয়াসরাই ডাক্তার। জি, জি, জি। হয়, কিন্তু সফলতা সবসময় যে আসলে 1, 2, 3 এর মধ্যে থাকলেই আসে, না, বিষয়টা পরের দিকেও এমন হয়, নয়। যায়। হ্যাঁ জি, স্যার, আমরা একটু আপনার বিশ্ববিদ্যালয় জীবনটা নিয়ে শুনি, মানে মেডিকেল জীবন যেটা কেমন ছিল সেই সময়। আমরা তো যেটা জানি খুব যে ভালো মেডিকেলে ছিল। পড়া মানেই হচ্ছে মানে সারাক্ষণ পড়া। আমাদের ইয়ারটা, জি। আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজের 5th ব্যাচ, জি দ্যাট ওয়াজ এ ইউনিক ব্যাচ। এবং আপনি বিশ্বাস করবেন না, আমাদের ব্যাচে 3 জন স্ট্যান্ড করতো ঢাকা ইউনিভার্সিটিতে। জি। তখন ঢাকা ইউনিভার্সিটি 4টা মেডিকেল কলেজ নিয়ে, মেডিকেল, এই ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই 4টা মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। আচ্ছা, তো আমাদের ব্যাচ থেকে, আমাদের ইয়ার থেকে 3টা স্ট্যান্ড করতো, ফার্স্ট, থার্ড এবং ফোর্থ। আচ্ছা, এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো ছিল। আমরা খুবই লয়াল, মানে একজন আরেকজনের প্রতি ফ্রেন্ডশিপ খুব গভীর ছিল। আচ্ছা। এবং আমরা একটা সংঘবদ্ধ ক্লাস ছিলাম। আমাদের মধ্যে ডিবেটেশন খুব একটা ছিলই না ধরতে গেলে। আচ্ছা। এবং আমরা ক্লাস পিকনিক করতাম প্রায়ই, যাইতাম বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, উইদাউট এনি টিচার। বাহ, বাহ। আমরা বিশ্ববিদ্যালয় জীবন, মেডিকেল জীবন নিয়ে শুনছিলাম। আপনি 4 বন্ধুর কথা বলছিলেন যে এতটাই ভালোবাসা ছিল, কোনো প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা ছাড়া কি আসলে ভালো পড়াশোনা সম্ভব কিনা, নাকি আসলে একটা পরিণত বয়সে সেটা সম্ভব? আসলে মানে পড়াশোনা তো আমি তো ধরেন সেকেন্ড ইয়ার থেকেই, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যখন উঠি, তখন পরে জাস্ট ক্লাসের বন্ধু বান্ধবী এদের সাথে পিকনিকে গেছি, আচ্ছা। কিন্তু পলিটিক্সের সাথে জড়িত হইনি। তখন সিনিয়ররা চিনতো, জুনিয়ররাও চিনতো। জুনিয়ররা একটা ব্যাচ ভর্তি হয়েছে, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, জি তখন খুব ভালো রেজাল্ট করেই উঠলাম। আচ্ছা। পরবর্তীতে যখন ওই যে ছাত্র কল্যাণ সংসদ বা ছাত্র সংসদে চলে গেলাম, জিয়া রহমান যখন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ছাত্র পলিটিক্স ওপেন করলেন, তখন এই পড়াশোনা আর দিকে একটু ভাটা পড়ে ন্যাচারালি। আমি আগে ফার্স্ট ইয়ার থাকতে যেভাবে পড়তাম বা সেকেন্ড ইয়ারের প্রথম দিকে যেভাবে পড়তাম, সেভাবে ওই তখন অনেক রাত্র পর্যন্ত, অনেক রাত্রে পড়াশোনা শুরু করতাম, ফজরের নামাজ পর্যন্ত পড়তে হইতো। আচ্ছা, তারপরে ফজরের নামাজের পরে ঘুমাইতাম, ঘুমায় তারপরে কলেজে যেতাম। কিন্তু এই যে ধরেন সবকিছুই সমান তালে চালাতে পারছি দেখি আজকে এই পজিশনে আসতে পারছি। স্যার, আপনি যে সময়ের গল্প করছিলেন, সে সময়টা আসলে জীবনের সবচেয়ে সোনালী সময়, সবচেয়ে সবুজ সময়, যেভাবেই বলি না কেন, চমৎকার একটা সময় যে ভার্সিটি জীবন। সেই জীবনে এমন অনেক ঘটনা থাকে যেগুলো হয়তো বা এখন মনে পড়লেও একটু হাসি বের হয়, মুখটা একটু অজান্তেই উজ্জ্বল হয়ে ওঠে। এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান আমাদের সাথে? ধরেন আমি তখন একটু আমাদের ক্লাসের মধ্যে একটু মোটা ছিলাম। আচ্ছা, সবাই মোটা আজিজ ডাকতেন। আমাদের আরেকজন আজিজ ছিল, সে এখন কার্ডিওলজিস্ট, আচ্ছা, কার্ডিওলজির প্রফেসর, তাকে চিকনা আজিজ ডাকতো। এখন সে আর আমি একই সমান হয়ে গেছি। আচ্ছা, দুজনে তাকে এখনো চিকনা আজিজ ডাকে এবং আমাকে মোটা আজিজ ডাকে, তিনিও কি এবং সেই তার অবস্থায় ওয়াইফও আছেন? আমাকে মোটা আজিজ ডাকে। আচ্ছা, আচ্ছা। সত্যি এই স্মৃতিগুলো। এটাই। আর হইতেছে ধরেন অনেক ধরনের ফান হয়তো তো, জি, এটা জি। সবকিছু
এখন বলা সব সম্ভব না। এই যে ধরেন ফুটবল খেলা হইতেছে, কেউ পড়ে গেল মাঠের মধ্যে, তাকে ভেংচি কাটা, এই কাটা, এগুলি সবই আছে এখন। এগুলি তারপরে ক্রিকেট খেলতাম আমরা, এগুলি চলে গেছে, রঙিন স্মৃতি। হ্যাঁ, জীবনের সঙ্গে এগুলো সারা জীবনই থাকবে। স্যার, ছাত্র জীবনে তো রাজনীতিটা করলেন, যখন আপনার মেডিকেল জীবন শেষ হলো তার সঙ্গে সঙ্গেই কি রাজনীতি ছেড়ে দিলেন? বিষয়টা কি এমন ছিল? কর্মজীবন যখন শুরু হলো? কর্মজীবন, আমি তো ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উনি ক্ষমতা নেওয়ার, উনি প্রেসিডেন্ট হওয়ার, রাষ্ট্রপতি হওয়ার পরে উনি যখন ছাত্র সংগঠন শুরু করলেন, তার আগেই যে বিএনপি সৃষ্টির আগে জাগদল ছিল, ওই জাগো ছাত্র দলের আমি একজন মেম্বার ছিলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজের। তখন থেকেই এই রাজনীতি শুরু। এবং এর আগে ওই যে বললাম না, জাসদের সাথে, জাসদ ছাত্রলীগের সাথে মনিবিরি পাড়ায় আমি অ্যাটাচ ছিলাম। এরপরে যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে গেলাম, তখন ওইখানে জাসদ ছাত্রলীগ ওইভাবে ডেভেলপড ছিল না, খুব একটা মানে লোক বল ছিল না তাদের। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে জাসদ ছাত্রলীগ খুব স্ট্রং ছিল, কিন্তু সেই তুলনায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে একদম ছিল না বললেই চলে। যার ফলে যখন এই ছাত্র কল্যাণ সংসদ হইলো, ওইটা তো নন পলিটিক্যাল ছিল, 2 বার আমি ইলেক্টেড হলাম। তারপরে যখন তখন এই যে সেকেন্ড টাইম যখন ছাত্র কল্যাণ সংসদে ইলেক্টেড হলাম, তার ওই সময়ই যে আপনার জাগো ছাত্র দল গঠিত হয়, তখন জাগো ছাত্র দলে গেলাম। তারপরে মনে করলাম যখন আবার ওই ছাত্র রাজনীতি শুরু হলো, বিএনপি গঠন হলো, জাতীয় ছাত্র দল হলো, তখন আমার ইচ্ছা ছিল না আর যাই, পড়াশোনা করি, পড়াশোনা করে ভালো করে পাশ করে তারপরে ভালো ডাক্তার হই, এটা চিন্তা ছিল। কিন্তু আমার ক্লাসমেট এবং আমার সিনিয়র জুনিয়র আমাকে খুব ভালোবাসতেন, আমি কলেজে খুব পপুলার ছিলাম। তারা আমাকে সবাই মিলে এবং জিয়া রহমানের প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি একটা মারাত্মক একটা সফট কর্নার মনের অজান্তে সৃষ্টি হয়ে যায়, যার ফলে ওই আলটিমেটলি বন্ধু বান্ধব এবং সিনিয়র জুনিয়রদের প্রেসারে আমি ছাত্রদলে জয়েন করি। এবং ছাত্রদলে জয়েন করার ফলশ্রুতিতে, আমি জয়েন করার কারণেই সলিমুল্লাহ মেডিকেল ছাত্রদলে 1 নম্বর সংগঠনে পরিণত হয়, কারণ আই ওয়াজ সো পপুলার এট দ্যাট টাইম। সেই জন্যই তারপরে ছাত্রদল ওইখানে আমরা ইলেকশন করি, ইলেক্টেড হই, বিভিন্ন অনুষ্ঠান করি, যেমন আমি মানে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার নেতৃস্থানীয় এই জায়গাগুলো নিয়ে আপনি কাজ করে গেছেন পুরোটা সময় জুড়ে। একটু কর্মজীবনে যদি ঢুকি আমরা, স্যার, জীবনের প্রথম কর্মক্ষেত্র কোথায় ছিল? আমার কর্মক্ষেত্র ইন সার্ভিস ট্রেনিং এর পরে আমরা সুফি ডিউটিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4 মাস কাজ করি। তারপরে আমার পোস্টিং হয় নরসিংদী শিবপুর উপজেলায়। ওইখানে ছিলাম 88 পর্যন্ত। তারপর ওইখান থেকে 2 বছর মির্জাপুর, তারপর ওইখান থেকে আইপিজিএম আন্ডার, দেন আইপিজিএম আন্ডার। স্যার, আমার যদি ভুল না হয়ে থাকে 88তেই খুব সম্ভবত আপনি পিতৃবিয়োগ করেন। 88 পিতৃবিয়োগ করি। তো এই যে কাজের মধ্যে এরকম একটা ঘটনা, এটা কি জীবনে কোনো প্রভাব ফেলেছিল? এটা তো আপনার জীবনে হইলেও আপনার প্রভাব ফেলবে, অবশ্যই সবার জীবনে প্রভাব ফেলে। কি ধরনের সেটা একটু? প্রভাব ফেলে মানে আমি বড় সন্তান, আমার ছোট 4টা বোন, তখন 2 বোনের মাত্র বিয়ে হয়েছে, আর 2 বোন বাকি ছিল, ওই 2 বোনের বিয়ে দিতে হয়েছে, সংসারটাকে গুছাইতে হয়েছে। আমার বাবা মণিপুরিপাড়া একটা জায়গা রেখে গেছেন, আর মণিপুরিপাড়া থাকতাম নিজেদের বাড়িতে, আর একটা জায়গা ছিল আমার আপনার পীরের বাগ, ওই জায়গাটা আমার তখন 2 বোনকে আব্বা দিয়ে গেছিলেন, আব্বা জীবিত থাকা অবস্থায়। আর 2 বোনকে বিয়েও দিলাম আমি, এবং তাদেরকে ওই জায়গাটাও আম্মার নামে ছিলেন, জায়গাটা ছিল আম্মা তারপরে দিয়ে দিচ্ছেন। আর মণিপুরি পাড়া জায়গাটা আব্বা আমাকে লিখে দিতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে আমার মা এবং আমার 4 বোন
তারা 5 জন মিলে আমাকে এই জায়গাটা দেওয়া যায়। বাহ, জি স্যার, এই যে বলছিলেন পরিবারের বড় সন্তান, না বড় সন্তান হিসেবে তো আসলে একটা অন্যরকম দায়িত্ববোধ খুব আমি স্বাভাবিকভাবেই চেষ্টা চলে করি, আসে। এখনো চেষ্টা জি। করি আমার বোনদেরকে, আমার ভাগনা ভাগ্নিদেরকে যত দূর পারি আমি জি, সাহায্য এটা করি। তো স্যার পরিণত বয়সে এসে চেষ্টা করেন বা সেই বোধটা আপনার তৈরি হয়ে গেল, কিন্তু আমি আপনি ছোটবেলা যখন থেকেই। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে এটা আসলে কিভাবে তৈরি হলো বা কিভাবে আপনাকে পরিবর্তন করলো। এটা এটা আল্লাহ গিফটেড, এটা নিশ্চয়ই আমার বাবা মার দোয়া ছিল আমার প্রতি, এবং আল্লাহ তাআলা সেটা নিশ্চয়ই চাইছেন দেখেই হয়েছে। আমি ছোটবেলা থেকে আমার বোনদেরকে সাংঘাতিকভাবে আদর করতাম, তার ছেলে মেয়েদেরকে আমি সাংঘাতিকভাবে আদর করি, এখনো তাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করতে চেষ্টা করি। আসলে মানবিকতা এবং অনেকে আমার দায়িত্ববোধ। ভাগনা ভাগ্নি অনেকে চাকরিও দিয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য জি, করেছে। জি, জি, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। আসলে পরিবারের মানুষগুলোই তো শক্তি, দিন শেষে তো আসলে পরিবারই আমার আমাদের আশ্রয়। অন্যান্য আত্মীয় স্বজনরা বলে তোমার মতো মামা সব থাকলে অনেকের নাই, তোমার মতো মামা থাকা অবশ্যই প্রয়োজন সবার। এবং আমরাও সংসারে চাই একজন। স্যার আপনি সবসময় এমনটাই থাকবেন। একই সাথে আপনার কর্মক্ষেত্রের অন্য জায়গাগুলো একটু শুনতে চাই। নরসিংদীর পর আসলে নিজের ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ হলো? নরসিংদীতে আমার আসলে থাকা হয় নাই। আচ্ছা। ওই চাকরি জীবনের 4টা বছরই এই শিবপুরে যেতাম আসতাম, কিন্তু আমি বেসিক্যালি ঢাকায় জন্ম, ঢাকাই বড়, ঢাকাই আমার স্কুল কলেজ কর্মজীবন সবকিছুই। জি, কিন্তু ওই যে নরসিংদীতে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, এবং দাদা দাদি না থাকার কারণে, নানা নানি জি। না থাকার কারণে গ্রামের প্রতি যে একটা টান সেটা একটু কম। আচ্ছা। বেসিক্যালি আমি শহরমুখী, জি, জি, এটা বাস্তবিক, না, এটা এটাই ভালো বাস্তবতা। লাগা এক একজনের এক এক রকম এটাই হবেই। বাস্তবতা, কারণ আমার ওইখানে নারীর টান যেটাকে বলে সেটা, আমার স্কুল যদি ওইখানে থাকতো, আমার মাদ্রাসা যদি ওইখানে থাকতো, আমার এই কলেজ যদি ওইখানে থাকতো, তাহলে একটা টান থাকতো। অবশ্যই, অবশ্যই। আমি ওইখানে যাদের সাথে, আমি কারোর সাথে বড় হইনি ওইখানে। এই লিবারেশনের সময় আমি 8 মাস ওই গ্রামে ছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো তখন তো ধরেন এই দৌড়াদৌড়ির উপরে ছিল, পাক আর্মিরা আসতেছে দৌড়ায় এক গ্রাম থেকে আরেক গ্রামে। তখন ছোট ছিলাম, মাত্র ছেলে, বাবা মার এক সন্তান, ছেলে সন্তান একমাত্র আমি। তা আমি যে মুক্তিযুদ্ধে যাব, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো তখন আমি যে মুক্তিযুদ্ধে যাব সেই বয়সও পুরোপুরি হয় নাই, এবং জি। আমাকে সবসময় চোখে চোখে রাখতো। এইভাবেই আর কি গ্রামের প্রতি টানটা একটু কমে না, এটা কম। খুব স্বাভাবিক, যেহেতু আপনার শৈশব শহরের- পুরোটা জুড়েই এবং আসলে শহর শহর। ভিত্তিকই আমার জীবন। জি, আচ্ছা। জি। So, আমরা সেই জায়গা থেকে একটু জানি যে কর্মজীবনটা শুরু হলো আপনার সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্ন হিসেবে, তারপরে আমার শিবপুর, পোস্টিং হলো মির্জাপুর। শিবপুর। জি, এরপরে তো আপনি বারডেমে শিক্ষকতা শুরু না, করলেন। বারডেম না, আচ্ছা, আমি এরপরে মির্জাপুর হেলথ কমপ্লেক্সে ছিলাম জি। 2 বছর। তারপরে আইপিজিএম আসলাম অ্যানেস্থেসিস্ট হিসাবে। আচ্ছা, তারপরে ওইখানে পোস্ট গ্রাজুয়েশন করলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে। তারপরে এই তো শিক্ষকতা শুরু হল পোস্ট গ্রাজুয়েশনের পরে। জি। আমরা একটু সেটা নিয়েই জানতে চাই যে এই যে শিক্ষকতা জীবন এবং একই সঙ্গে গবেষণার সঙ্গে যুক্ত হওয়া, কেমন ছিল সেই ক্যারিয়ার বা সেই ধরেন যখন পরিবর্তন? স্টুডেন্ট থেকে পড়াতে যেতাম জি। বা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতাম, তখন সবাই, কারণ একটা লোক, আপনি একটা জিনিস বুঝতে পারবেন, যারা ভালো পাবলিক ওরিয়েন্টেড, যারা মানুষের সাথে মিশতে পারে ভালো, জি, যারা জি। তারা কিন্তু ছাত্রদেরকেও ভালো পড়াইতে পারে। একদম। যারা Communication। পলিটিক্স করে তারা কিন্তু ভালো টিচারও হয়। পলিটিক্সের সাথে এডুকেশন যদি থাকে আপনার, আপনি যেখানে যাবেন সেখানেই আপনি ভালো করবেন। কিন্তু স্যার আপনার ভালো লাগাটা ছিল হচ্ছে নেতৃত্বে, সেই জায়গা থেকে শিক্ষকতা একটু অন্যরকম পেশা, যদিও শিক্ষকতা- মহৎ পেশা। কেন, অনেকেই তো শিক্ষক ছিলেন। জি। না, শিক্ষক থাকা নিয়ে আসলে কোনো অবজেকশন নাই, বলছি যে- আমাদের সাবজেক্টটাই ওই রকম। আচ্ছা, আচ্ছা। আমাদের সাবজেক্টটা যারা পোস্ট গ্রাজুয়েশন করে হ্যাঁ। তারা ম্যাক্সিমামই শিক্ষকতা করতে হয় আচ্ছা। আমাদের লাইনে। যেমন ইঞ্জিনিয়ারদের ধরেন যারা পোস্ট গ্রাজুয়েশন করে, জি। তারা এই প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যায়, কিন্তু আচ্ছা। টিচিং এ যেমন ইউনিভার্সিটিতে যারা আছে, বুয়েট বা ওই চুয়েট এইসবে যারা ওইখানে চাকরি করেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু এই ছাড়াও তো ধরেন এই যে
রোডস এন্ড হাইওয়েজ, পিডব্লিউডি, এইখানেও অনেক পোস্ট গ্রাজুয়েশন করা আছে। আচ্ছা। তারা কিন্তু ওই টিচিং করেন না। আমাদের সাবজেক্টে কিন্তু সবাইকে যারা পোস্ট গ্রাজুয়েশন করি তাদের সবারই টিচিং করতে হয়। স্যার এই ক্ষেত্রে দ্বিমুখী একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে শিক্ষকের জীবনে ছাত্রের যেমন ভূমিকা আছে, ছাত্রের জীবনেও শিক্ষকের একটা অন্যরকম ভূমিকা থাকে। আপনি যখন স্টুডেন্ট ছিলেন সেই সময় অনেক শিক্ষকের কথা এখনো আপনার মনে আছে বা আসে। অবশ্যই। আপনার ছাত্রদের মধ্যে জিজ্ঞেস করব যে কাকে মনে পড়ে, যে কার বিশেষ কোনো থাকে না যে কিছু ছাত্র একটু কাছের হয় মনের, অনেকেই আছে নিশ্চয়ই। যেমন এই যে এখন যাদেরকে ধরেন আমি নিয়ে পিজিতে ইউনিভার্সিটিতে তখন আইপিজিএম নিয়ে আসছিলাম, যেমন শাহ আলম, তারপরে কামাল, তারপরে রেফায়েত, এদের আরো অনেকের যারা এখন পোস্ট গ্রাজুয়েশন করে বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়ে গেছেন, কোনো কোনো জায়গায় হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে আছেন, এরকম স্বশক্ষেত্রে প্রতিষ্ঠিত। স্যারের এটা আরো বেশ ভালো হবে, এবং স্যারের কথা ধরেই আমি বলছি, স্যার যেটি বলছিলেন যে পিআর না, পাবলিক রিলেশন, সেটা আসলে রাজনীতি করবার ক্ষেত্রে হোক, শিক্ষকতা করবার ক্ষেত্রে হোক, সেটা আমার মনে হয় লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যেটা আপনার খুব স্ট্রং লেভেলে ছিল আসলে, আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত। স্যার একটু জানি যে এই যে বারডেমের শিক্ষকতা এবং গবেষণা, স্যার আইপিজিএম, জি স্যার, সেটা কত বছর থাকলেন আপনি? আইপিজিএম এর শিক্ষকতা আমি মেইনলি শিক্ষকতাটা করেছি ঢাকা মেডিকেল কলেজে আর পঙ্গুতে কি শিক্ষকতা বলতে পঙ্গু হাসপাতালে, সেটা হচ্ছে যে ওইখানে যারা অ্যানেস্থেসিস্ট ছিলেন তাদের ক্লাস নিতে হতো, সপ্তাহে একদিন আমরা ক্লাস নিতাম, সেটার ব্যাপারে সেই ওইখানে একটা হতো। আর ঢাকা মেডিকেল ক্লাস নিতে হতো পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদেরকে, আর মাঝে আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে মাসে 2 মাসে একবার ক্লাস নিতে যেতে। আচ্ছা আচ্ছা, এই আর কি। স্যার নেতৃস্থানীয় গুণ থাকার কারণেই কি সবসময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন? অবশ্যই। আচ্ছা, বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডে কাজ করার সময় অনেক না, আমি আগে প্রথমে বলবো এই বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ। আচ্ছা, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ আমাকে দায়িত্ব, আমাকে মানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়ে গেছিল, কিন্তু সেই দায়িত্বটা তখনকার সময়ের যারা দায়িত্বে ছিলেন তারা চান নাই যে ওনারা যাক, একজন কর্মঠ লোক, মানে যারা ছাত্র দল করা এরকম একজন কর্মঠ, ডেডিকেটেড, এরকম সৎ, অনেস্ট, এরকম লোক একজন যাওয়ার। আচ্ছা, তখন শেষমেশ আমাকেই বাধ্য করা হইলো যাওয়ার জন্য, এবং আমি 1 মাস ডিলে করে তারপরে গিয়ে জয়েন করলাম। আমি জয়েন করলাম মার্চের 29 তারিখে 2006-এর। মাত্র 6 মাস আছে। আচ্ছা, মানে অক্টোবরে বিএনপি ক্ষমতা হস্তান্তর করবে সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে। 6 মাসে আমি চিন্তা করলাম যে এই 6 মাসে একটা মেডিকেল কলেজ কি করা সম্ভব। আচ্ছা, আমাকে তো কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে অন্য পক্ষ যারা বিরোধী পক্ষে আছে তারা সরিয়ে দিবে। আচ্ছা, আল্লাহর কি রহমত, আমি 2 বছর 2 মাস ছিলাম, এবং ওই কলেজটা কিচ্ছু ছিল না, কোনো রুম ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট সরদি হাসপাতাল যেটা, সেটার থেকেই আজকের বর্তমান সরদি মেডিকেল কলেজ, দেন খালেদা জিয়া মেডিকেল কলেজ, এবং আওয়ামী লীগ সরকার আসার পরে এটাকে সরদি মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে সরকারকে আহ্বান জানাবো যে এটা আবার বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ হিসাবে নামকরণ করা হোক। আচ্ছা, আসলে ওইখানে আমার জীবনের, যদি বলি যে আমার জীবনে যতগুলি কাজ করেছি এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, that was the best work of my life, as because ওইখান থেকে প্রতি বছর 250 ডাক্তার বের হয়। It is amazing for my life. নিশ্চয়ই স্যার, এবং সেটি তৈরি হলো আপনার হাত ধরে। 1 মাস 5 দিনে আমি একটা মেডিকেল কলেজ স্টার্ট করছি উইথ এভরিথিং, এভরি ফ্যাসিলিটিস, ক্লাসরুম, টিউটোরিয়াল রুম,
লেকচার গ্যালারি, লাইব্রেরি, তারপরে প্র্যাকটিক্যাল ফ্যাসিলিটিস, এবং আপনার বিশ্বাস করবেন না, আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে আমি লাস্ট বডি, ফুল বডি আর কি, ওইটা নিয়ে আসছিলাম বরিশাল থেকে 2টা। আচ্ছা, অ্যানাটমি ডিপার্টমেন্টের জন্য। এবং 3 তলা একদম পুরা ডাস্টবিন ছিল, ওইগুলি সরাইয়া ওইটাকে অ্যানাটমি ক্লাস, অ্যানাটমি প্র্যাকটিক্যাল রুম, তারপরে হইতেছে আপনার ডিসেকশন রুম, ফিজিওলজি প্র্যাকটিক্যাল রুম, বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল রুম, এগুলি সব ওই তখন করছিলাম 1 মাস টাইমে। জি, আপনি বলছিলেন স্যার যে তখন কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সময় চলে আসছিল এবং আপনি ভাবছিলেন যে কোনো কারণে এবং আমি ওই সময় ধন্যবাদ জানাই জি ওই যে আপনার তখনকার সেক্রেটারি ছিলেন হেলথের, জাফরুল্লাহ চৌধুরী স্যার, তাকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। এবং মেজর জেনারেল রিটায়ার্ড মতিউর রহমান, উনি দূরের থেকে আমাকে বলছেন যে নাজিস থাকুক, ও দ্বারাই এই মেডিকেল কলেজ করা সম্ভব। আমরা একটু এই জায়গাটাই জানবো যে তারপরে তো আপনি ছিলেন 2 বছর, যেটি বললেন, এবং এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আপনি তৈরি করলেন, সেখানে তো ফান্ডিং এর একটা বিষয় ছিল, সরকার দিত, কিন্তু সেই সময়ের জন্য তো একটা চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই আপনার। স্যার, অনেক গল্প শুনছিলাম আপনার কাছে এবং আপনার গল্পগুলো শুনে সত্যি আমরা সমৃদ্ধ হচ্ছিলাম। আপনার এই সমৃদ্ধির গল্প আসলে চলমান এবং আজকে পর্যন্ত আপনি কাজই করে যাচ্ছেন। আমরা আপনার সেই সময়ের কাজে একটু ফিরে যাই, যে সময় আপনি বাংলাদেশ শিশু হাসপাতালে পরিচালনা বোর্ডে কাজ করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়েছেন এবং একই সাথে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিবর্তনের যে চেষ্টা, সেটা আপনি করেছেন। একটু শুনি কি কি করা হয়েছে। তখন আর এখন 2টার মধ্যে ডিফারেন্স আছে। জি জি। তখন আমি একজন সাধারণ সদস্য ছিলাম ম্যানেজমেন্ট বোর্ডের, আর এখন আমি ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান, মানে সর্ব উপরের পদে আমি আছি। মানে আমার মাধ্যমে আমি এবং ম্যানেজমেন্ট বোর্ড এর অন্য সদস্যরা মিলে আমরা কাজ করি। জি স্যার। তো তখন জাস্ট মানে একটা পার্ট ছিলাম, কিন্তু এখন নিজেই অনেক কিছু ডিসিশন নিতে হয়। তখন অনেকের চাকরি টাকরি, তারপরে ওইখানকার ডেভেলপমেন্ট ব্যাপারে কাজ হয়েছে, কাজ করেছি, কিন্তু এখন ব্যক্তিগতভাবে অনেক কাজ করতে হয়। জি জি। যেমন ধরেন আমি এইবার এই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, ওনারা আমাকে এই ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান, শিশু হাসপাতালের এটা খুব একটা মানে উচ্চ পদ, এটা যেটা সংসদ সদস্যরা কোন এক সময় সংসদ সদস্যরা এটার ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান হতেন, এবং খুব উচ্চ মর্যাদা সম্পন্ন লোকরা এখানে চেয়ারম্যান হতেন এবং সর্বোচ্চ দায়িত্বের জায়গা। আমাকে সেই জায়গায় এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আমাকে ওইখানে নিয়োগ দিয়েছেন, সেজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি ওনাদের মুখটাকে উজ্জ্বল করতে চেষ্টা করতেছি এবং করেছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। অবশ্যই। ধরেন আমি যাওয়ার পরে শুনলাম, আমি প্রত্যেকটা প্রফেসরদেরকে নিয়ে বসছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টু প্রফেসর, তারপরে মেডিকেল অফিসারদেরকে নিয়ে বসেছি, স্টাফদেরকে নিয়ে বসেছি, তারপরে সিস্টারদেরকে নিয়ে বসেছি, প্যারামেডিক যারা তাদেরকে নিয়ে বসেছি, সর্বস্তরের, এমন কেউ বাকি নাই যাদেরকে নিয়ে বসি নেই। সবার কাছ থেকে ইনপুট নিয়েছি। যেমন ধরেন কার্ডিয়াক আইসিইউ ছিল, সেটা আমি শুনলাম যে এই আইসিইউটা 2024 সালে শর্ট সার্কিটের মাধ্যমে ওইটা জ্বলে পুড়ে শেষ। আমি গিয়ে ভিজিট করলাম। তারপরে আমি আবার আপনাদেরকে জানাই আপনাদের মাধ্যমে, আপনাদের এই মাছরাঙ্গা টিভির মাধ্যমে, আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদের তাকওয়া মসজিদ, যেটা ধানমন্ডি 32-এর 8-12-তে, ওই মসজিদের আবার সেক্রেটারি, ওই মসজিদের আবার সভাপতি হচ্ছেন বর্তমান বাণিজ্য বিমান উপদেষ্টা বশির সাহেব। জি। তো ওনাকে নিয়ে গেলাম। উনি একদিন আমার সাথে জুম্মার নামাজের পরে শিশু হাসপাতালে গেলেন, এবং আমার উদ্দেশ্যই ছিল যে ওনারা অনেক দানশীল লোক, এই কার্ডিয়াক আইসিইউটা দেখানো। আমার খুব খারাপ লাগতেছিল, একটা আইসিইউ পুড়ে গেছে, এটা এতদিন ধরে পড়ে আছে অকেজো অবস্থায়।
ওনাকে নিয়ে গেলাম, উনি দেখে টেকে তারপরে উনি বলেন যে ঠিক আছে আমি এটা করে দিব, বাহ, এবং এটা করে দিয়েছেন। এখন ওইখানে রুগী থাকে, রুগীর সেবা হচ্ছে, বাহ, আচ্ছা আচ্ছা, রোগীর সেবা হচ্ছে এবং উনি করে দিয়েছেন। আমি এই বশির ভাইকে, মানে আমার বয়সে আমার জুনিয়র, যাই হোক উনি শ্রদ্ধেয় মন্ত্রী, জি, ওনাকে আমি আমার অন্তরস্থল থেকে এবং শিশু হাসপাতালের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার এরকম ক্ষেত্রে আর যেটা হয়, তারপরে আরেকটা কথা বলি, জি, জি, যেমন আমাদের একটা ইকোকার্ডিওগ্রাফি মেশিন জি। ছিল, জি। আমরা আরেকটা ইকোকার্ডিওগ্রাফি মেশিন, এই যেমন একমি ল্যাবরেটরিজের মিজানুর রহমান সিনহা, যিনি আমাকে খুব ভালোবাসেন, উনি একটা ইকোকার্ডিওগ্রাফি মেশিন দিয়েছেন। আচ্ছা। ওইটারও 1 কোটি টাকার উপরে দাম। তারপরে ধরেন আমরা ওই শিশু হাসপাতালে গিয়ে আমি দেখলাম যে সকালে শুধু ডাক্তাররা থাকে, বিকালে কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না, যারা ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জি, অ্যাসিস্ট্যান্ট জি। প্রফেসর বা প্রফেসর। আমি ওইটা গিয়ে বোর্ডের মাধ্যমে এবং টিচারদের সাথে আলাপ করে, সবার সাথে আলাপ করে ওইখানে বিকালে কনসালটেন্সি করাই, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর দিয়ে। বাহ, এটা চলছে এখন। জি। এবং শুক্রবার দিন, যে গভর্নমেন্ট হলিডের দিনও এই কনসালটেন্ট থাকে। বাহ, এই এই কনসালটেন্সি সার্ভিস আমরা দিতেছি, এটা আগে কখনো শিশু হাসপাতালে ছিল না। তারপরে ধরেন এই একটা ব্যাংক আমাদেরকে তাদের ফান্ড থেকে, সিআরএস ফান্ড আছে একটা, ওটা থেকে আমাদের একটা এইচডিইউ, আমি আসার পরে, আমরা আসার পরে আমি এবং ডাইরেক্টর সাহেব সহ যে ম্যানেজমেন্ট বোর্ড আসার পরে এই একটা এইচডিইউ মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এটা করে দিচ্ছেন। এটা এই মাসেই ওপেন হবে, আচ্ছা, যন্ত্রপাতি সব চলে আসছে, জি, জাস্ট একটু সেট হবে এবং এই মাসেই স্টার্ট হয়ে যাবে। দারুণ একটা এরকম। তারপরে ধরেন আমরা ওই যে টার্কিশ এমবেসি জি, আমাদেরকে ওই আপনার এন্ডোস্কোপিক মেশিন, যেটা জি। প্রায় 1,60,00,000 টাকার দাম, এটা টার্কিশ এমবেসি দিয়েছে। তা আমি তারপরে ধরেন জাপান এমবেসি আমাদেরকে ব্লাড সেপারেশনের বেশ কতগুলি মেশিন দরকার হয়, 1 কোটি টাকার মেশিন দিয়েছে তারা। তারপরে ওই টার্কিশ এমবেসি আরেকটা কাজ করেছে, আমাদের ফিজিওথেরাপির ইউনিটটা তৈরি করে দিয়েছে, ওখানে অনেক ভালো ভালো মেশিন আছে। জি, তো যে সেই জন্য বলি যে চেষ্টা করছি। এই মুহূর্তে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের আউটডোরটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছিল। মেডিসিন কর্নারটা একখানে ছিল, মেডিসিন আউটডোরটা অন্য আউটডোর মেইন বিল্ডিং এর ভিতরে ছিল, আমরা সবগুলিকে একখানে নিয়ে আসতেছি। এই সার্জারি আউটডোরটা এবং মেডিসিন আউটডোরটা পাশাপাশি করে নিচ্ছি, উল্টা উল্টি, মানে সামনাসামনি। আচ্ছা আচ্ছা, এটা একটা কোম্পানি আমাদেরকে সাহায্য করতেছে। আচ্ছা। আমাদের হসপিটালটা হচ্ছে কি, এটা নিজস্ব আর্নিং, সাহায্য এবং সরকারি কিছু অনুদান, জি, এইভাবে চলছে। আমাদের ধরেন 100 কোটি টাকার উপরে খরচ, আমাদের সরকার দেয় 30 কোটি টাকা বা 28 কোটি টাকা এরকম দেয়, জি। আর বাকি টাকাটা আমাদের নিজেদের আর্ন Funding, করতে হয়। জি। তা আমি আমাদের হসপিটালটা 681 বেডের। আমাদের সবচেয়ে বড় কষ্ট লাগে যে অনেক পেশেন্ট ফেরত যায়। যদি একটা 10 তলা বা 15 তলা বিল্ডিং করা যেত, আমাদের জায়গা আছে, যদি কোনো ডোনার, যদি কোনো যারা এইসব কাজে, সমাজ কল্যাণ কাজে, জি। সামাজিক কাজে এগিয়ে আসে, আমাদের এখানে একটা বিল্ডিং করে দেয়, জি, তাইলে আমরা খুব খুশি হব যে এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, শিশু, এটা সদগা জারিয়া হিসাবে কাজ জি, করবে। জি। এই যে আমরা যে কাজ করতেছি এটা সদগা জারিয়া, যারা দান করতেছেন, অবশ্যই। এই ওনারা যদি 10 তলা বা 12 তলা একটা বিল্ডিং করে দেন, তাহলে এটা সদগা জারিয়া হিসাবে সারা জীবন, মৃত্যুর পর যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওনারা এই সওয়াব পেয়ে যেতে থাকবেন। তো সেই জন্য আমি আশা করব ওনারা এটা করে দিবেন। এবং একটা জিনিস কি বিশ্বাস করবেন, আমাদের এখানে ব্লাডের সমস্ত ধরনের টেস্ট হয়, কিন্তু আমরা রেডিওলজিক্যালি আমরা খুব উইক। আমাদের শুধু একটা এক্সরে মেশিন আছে। এক কোম্পানি আমাদেরকে বলছে, আমার বন্ধু হয় সম্পর্কে, সে বলছে যে একটা এক্সরে মেশিন দিবে, কিন্তু আমাদের
এখন পর্যন্ত কোনো সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন নাই। আমাদের এটা খুব প্রয়োজন, যদি কোনো শহীদ ব্যক্তি আপনাদের মাধ্যমে, এই মাছরাঙ্গা টিভির মাধ্যমে যদি কেউ ডোনেট করে, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে এরকম একটা কিছু যেন আমাদেরকে নক করে যে আমরা এমআরআই মেশিন অথবা সিটি স্ক্যান মেশিন দিতে চাই। আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ থাকবো। এবং আমরা চাই এই ধারা অব্যাহত থাকবে স্যার, এবং যেভাবে আপনি আপনার কথাগুলো বলছিলেন ভালো লাগছিল শুনতে। একই সাথে আরেকটা বিষয় মাথায় আসলো, এই যে আপনার এত সফলতা, এই সফলতাগুলোর জন্য কিন্তু পরিবার থেকে এক ধরনের সহযোগিতা দরকার হয়। আমরা যতদূর জেনেছি যে ম্যাডামও একজন ডক্টর, তো সেই জায়গা থেকে পরিবার কি রকম সাপোর্ট করে? পরিবার মানে আমার ওয়াইফ সারা জীবনই আমার সাথে বিবাহ হওয়ার পর থেকে 1984 সাল থেকে এখন পর্যন্ত সে শুধু স্যাক্রিফাইসই করে গেছেন। আচ্ছা, সে যদি স্যাক্রিফাইস না করতো, সে যদি আমাকে টেনে ধরে রাখতো, তাহলে আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। একদমই। আল্লাহ তাকে সেই ধৈর্য দিয়েছেন এবং সেই মানে সেটা তার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন দেখেই আমি এই পর্যন্ত আসতে পারছি। পারস্পরিক শ্রদ্ধাবোধের এই জায়গাটা যে এত সুন্দর স্যার, ম্যাডাম এটা দেখলে নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবেন। না, তার স্যাক্রিফাইস অসম্ভব স্যাক্রিফাইস। চমৎকার স্যার। স্যার, আমরা যতদূর জেনেছি বেশ কিছু গবেষণালব্ধ কাজও আপনি করেছেন। গবেষণার কাজগুলো যদি একটু ছোট্ট করে শুনি। গবেষণা যেমন আমাদের যেমন প্রফেসর হইতে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হইতে কিছু পেপার লাগে, এবং আমরা এগুলি ধরেন কিছু ড্রাগ বা কিছু পেশেন্টের উপরে প্রয়োগ করি, তখন এটার এফেক্ট কি হয়, এটা বেটার না এটা যে এরকম বেটার কিনা, এটার উপরে নির্ভর করে আমরা কিছু পেপার তৈরি করি। ধরেন একটা পেশেন্ট এই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, আমরা তো অ্যানেস্থেশিয়ার লোক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, এই কার্ডিয়াক অ্যারেস্ট কতক্ষণ সারভাইভ, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে পেশেন্টটা ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কার্ডিয়াক অ্যারেস্ট থাকা অবস্থায় পেশেন্টটা ফিরে আসে কিনা, এটা আমরা দেখি, চেষ্টা করি, এবং ফিরে আসলে নিজেকে সাংঘাতিক গর্বিত মনে করি। এগুলি আমরা পেপার হিসাবে নিয়ে আসি। সেই এইরকম আর কি আমরা আমাদের যারা ধরেন অনেকদিন, আমি তো ধরেন 14 সালে রিটায়ারমেন্টে চলে গেলাম, তারপরে ধরেন এই ড্যাব, তারপরে বিএমএ এইসবের সাথে জড়িত থাকার কারণে এবং প্র্যাকটিস করি, সবকিছু মিলে এখন আর ওই গবেষণার দিকে আর মনোযোগ দিতে পারতেছি না। আচ্ছা, আমরা একটু জানি যে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যদি একটু জানি যে আপনি যদি বলেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোন কোন দিকগুলোতে রয়েছে? আমাদের স্বাস্থ্য সেবার সব দিকেই চ্যালেঞ্জ। কারণ হচ্ছে আমাদের এই যে প্রাইমারি হেলথ কেয়ার বলেন, আর আমাদের যেমন টিকা কর্মসূচিটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে গেছিলেন, এটা কিন্তু ভেরি এক্সিলেন্ট রেজাল্ট আমরা পেয়েছি। কারণ আগে তো প্রায় দেখা যেত নিউমোনিয়ার, তারপরে এই যে হুপিং কাফ, তারপরে এই যে পলি, এইগুলিতে বাচ্চারা হইতো, অকাল মৃত্যু হইতো। এখন কিন্তু এটা অনেক কমে আসছে। বাচ্চাদের এবং মারাও ওই যে সিজারের সময় মারা যেত বা ডেলিভারির সময় মারা যেত, এগুলি অনেক কমে আসছে। এবং এই টিকার কারণে বাচ্চারাও কিন্তু এখন ওই রকম ভাবে ফিটাল ডেথটা অনেক কম, চাইল্ড ডেথ। তো এখন তারপরে ধরেন প্রাইমারি গ্রামের লোকদেরকে আরো কিভাবে স্বাস্থ্য সেবা দেওয়া যায়, প্রাইমারি হেলথ কেয়ার আরো ডেভেলপ করা, তারপরে সেকেন্ডারি লেভেলে যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স গুলিকে অনেক পোস্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু ওই রকম ভাবে ডাক্তার ওইখানে এখনো দেওয়া যায় নাই। এইগুলিকে আরো ডাক্তারদের সুযোগ সুবিধা ওই উপজেলা লেভেলে বৃদ্ধি করা, তাহলে ডাক্তাররা ওইখানে থাকবে। কারণ আপনি যদি শুধু আপনার কাছ থেকে আমি সার্ভিস চাবো কিন্তু আপনার কোনো সুযোগ সুবিধা দিব না, তাহলে তো হবে না। আপনার সুযোগ সুবিধাও দিতে হবে, আপনার কাছ থেকে আমার কাজও নিতে হবে। আপনি যখন একটা লোক এই হিল ট্রেক্সে গিয়ে সারাদিন থাকবে, মাসের পর মাস থাকবে, তাকে
যেমন আপনার বেনিফিট দিতে হবে, তার কাছ থেকে বেনিফিট নিতেও হবে। আপনি শুধু বেনিফিট নিবেন তাহলে দেখা যাবে সে কয়দিন পরে থেকে চলে আসবে। একদম, এই যে আর্মিরা থাকে জি। বা এই যে পুলিশরা থাকে বা এই যে ইয়া থাকে, ওনাদেরকে কিন্তু এক্সট্রা ভাতা দেওয়া হয় ওইখানে এবং অনেক ধরনের ফেসিলিটিস দেওয়া হয়। আমাদের ডাক্তারদেরকেও এরকম যদি আপনি বিভিন্ন উপজেলা লেভেলে যদি আপনারা বা ইউনিয়ন লেভেলে যদি তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাইলে অবশ্যই আমাদের দেশের স্বাস্থ্য সেবা ভালো হবে। আর আমাদের দেশে ইনস্ট্রুমেন্টাল কিছু ইয়ে আছে, কিন্তু একটা জিনিস কি আপনি জানেন, আপনাকে বলি, আমাদের ব্যাচের যে ফার্স্ট বয় ছিল জি ডক্টর হাবিবুর রহমান, ইজ নাও ওয়ার্কিং ইন নিউ ইয়র্ক, ইউএসএ। উনি কিন্তু ম্যাডামের চিকিৎসক ছিলেন, সৌদি আরব আমেরিকা থেকে বসে চিকিৎসা করতেন। হি ওয়াজ ফার্স্ট বয় অফ ঢাকা ইউনিভার্সিটি। সে কিন্তু আমেরিকাতে খুব নাম করা চিকিৎসক। আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু কেউ খারাপ না, সবাই ভালো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সাইডটা, আমাদের যে ডায়াগনস্টিক সাইডটা এবং এজ এ হোল এইগুলি যদি আরো ডেভেলপ হয় তাহলে আমাদের দেশের চিকিৎসা এখন অনেক ভালো হবে। কারণ আমাদের দেশে দেখেন এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমাদের দেশে হার্টের বাইপাস অপারেশন হচ্ছে, ব্রেনের অপারেশন হচ্ছে ভালো। আমার নিজের পিউটারি টিউমার অপারেশন হয়েছিল, আমি সিঙ্গাপুরে গিয়ে করাইছি, বাংলাদেশে কেউ করতে সাহস পায়নি। এখন পিউটারি টিউমার কেন, ব্রেনের অনেক ধরনের বাইপাস সার্জারি, ব্রেনের বাইপাস সার্জারি হচ্ছে, হ্যাঁ, তারপরে অ্যানিউরিজম, এগুলি সব কিছু এখন বাংলাদেশে হচ্ছে। এটা আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের এটার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তাদের সেই ধরনের ন্যাক থাকতে হবে। যেমন আমার শিশু হাসপাতালে আমাকে একটা ছোট্ট পরিসরের দায়িত্ব দিয়েছে, বা বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ, বর্তমান সরওয়ার্দী মেডিকেল কলেজ যে দায়িত্ব দিয়েছিল, আমার একটা ন্যাক ছিল, আমার একটা ইচ্ছা ছিল যে এটাকে ডেভেলপ করার। আমি করতে পারছি, ইচ্ছা থাকলে, এবং এভাবেই স্যার আমরা ইচ্ছা না আশা করি থাকলে কোনোভাবেই সম্ভব না। জি, আমাদের এই স্বাস্থ্য খাতে যারা আছেন তারা হয়তো এভাবেই সদিচ্ছা নিয়েই কাজ করবেন এবং আপনাদের মতো মানুষরাই আশা করি জি সেইভাবে এগিয়ে নিয়ে যাবেন। স্যার অনেক ধন্যবাদ জানাতে চাই এবং একই সঙ্গে অনেক কৃতজ্ঞতা, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ, এবং আমার কথাগুলো বাংলাদেশের জনগণ আপনাদের মাধ্যমে শুনুক, আপনাদের টিভির মাধ্যমে শুনুক, এবং শিশু হাসপাতালকে সাহায্য করার জন্য এগিয়ে আসুক বিত্তমান ব্যক্তিরা বাংলাদেশের। ধন্যবাদ আপনাদেরকে।